সবুজে মোড়া নীরব প্রকৃতির মাঝে নিভৃতে লুকিয়ে আছে এক মানুষের স্বপ্নরাজ্য নুহাশপল্লী, যেখানে সাহিত্য, সিনেমা আর প্রকৃতি মিলেছে এক অনন্ত সুরে। নুহাশপল্লীতে প্রবেশের আগেই চোখে পড়ে একটি ছোট্ট দোকান, যেখানে সোনের তৈরি নানা সুন্দর সুন্দর তৈজসপত্র, হাতের কাজের শৌখিন ঝুড়ি, বাঁশের তৈরি সজ্জা আর স্থানীয় কারুশিল্পের ছোঁয়া। নুহাশপল্লী নামটি এসেছে হুমায়ুন আহমেদের ছেলের নাম নুহাশ থেকে। প্রবেশ মূল্য মাত্র 200 টাকা, যা আমার কাছে বেশিই মনে হয়েছে। কিন্তু তাদের কথা হচ্ছে এ টাকা দিয়ে কর্মীদের বেতন দেওয়া হয় এবং একটি স্কুল পরিচালনা করা হয়। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়বে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিস্তম্ভ, যার সামনে দাঁড়ালেই মনে হবে তিনি এখনো এখানেই আছেন, এই নীরব প্রকৃতির মাঝে। পরেই রয়েছে মা ও শিশু ভাস্কর্যটি। এটা নির্মাণ করেছেন আসাদুজ্জামান খান। এটি নুহাশপল্লীর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত। এই ভাস্কর্যটি মা ও শিশুর সম্পর্কের মাধুর্য ও ভালোবাসাকে চিত্রিত করেছে, যা দর্শকের মন ছুঁয়ে যায়। এগুলো ছাড়াও নুহাশপল্লীতে আরো অনেক আকর্ষণীয় ভাস্কর্য রয়েছে, যেগুলো প্রতিটি এক এক রকম পরিচয় বহন করে। প্রতিটি ভাস্কর্য যেন গল্প বলছে প্রকৃতি, জীবন, ভালোবাসা আর সৃষ্টির ছোঁয়া নিয়ে। এরপরেই রয়েছে দাবার এক বিশাল কোর্ট। দর্শক এগুলো ঘুরে দেখলে অনুভব করবেন এই পল্লী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, শিল্পের এক জীবন্ত জগৎও বয়ে বেড়াচ্ছে এখানে। হুমায়ুন আহমেদের সবচেয়ে প্রিয় জায়গা ছিল বৃষ্টিবিলাস। এখানে বসেই তিনি বৃষ্টি উপভোগ করতেন, জ্যোৎস্না দেখতেন এবং প্রকৃতির নীরব সৌন্দর্যে নিজেকে মগ্ন করতেন। এই শান্ত কোণ থেকেই তিনি লিখেছেন অসংখ্য উপন্যাস ও ছোট গল্প। পল্লী শুধু সাহিত্য প্রেমীদের জন্যই নয়, প্রকৃতি ও গাছ প্রেমীরাও এখানে আসতে পারে। হুমায়ুন আহমেদের ছেলে রাশেদ হুমায়ুনের স্মরণে প্রায় 300টি প্রজাতির ওষুধ গাছ এখানে লাগানো হয়েছিল। যদিও সঠিক যত্ন না নেয়ার কারণে অনেকগুলো গাছ মারা গেছে, তবুও বাকি গাছগুলো আজও এই পল্লীতে প্রকৃতির সৌন্দর্য ও নিরাময় শক্তি যোগ করে চলছে। ঔষধি গাছগুলোর পাশেই চোখে পড়বে একটি সুন্দর চা বাগান, যেখানে সবুজ পাতার সারি, হালকা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে এক শান্ত পরিবেশ সৃষ্টি করেছে। এদিক দিয়ে আগালে চোখে পড়বে মৎস্যকন্যা ভাস্কর্য, যার চারপাশের পানিতে নানান ধরনের মাছ ভাসছে। পাশেই রয়েছে বিশাল এক রাক্ষসের ভাস্কর্য, যা দর্শকের শুধু দৃষ্টিনন্দনই করে না, বরং এক অদ্ভুত কল্পনার জগৎও উপস্থাপন করে। সামনে ডাইনোসরের ভাস্কর্যের পরেই রয়েছে ঐতিহ্যবাহী মাটির বাড়ি, যা বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরে এবং দর্শকদের অতীতের সঙ্গে পরিচয় করায়। এরপর গেলাম লীলাবতী দিঘিতে, যেখানে শান্ত জলরাশি আর চারপাশের সবুজ প্রকৃতি এক অনন্য প্রশান্তি সৃষ্টি করে। দিঘির মাঝে রয়েছে একটি কৃত্রিম দ্বীপ, যা শুধু চোখের জন্যই নয়, বরং এখানে বসে প্রকৃতির নীরবতা উপভোগ করা যায়। এখানেই হুমায়ুন আহমেদ বসে সময় কাটাতেন, ভাবনার মধ্যে ডুবে উপন্যাস ও গল্পের খসড়া লিখতেন। প্রকৃতির এই নীরব সৌন্দর্য তার সৃজনশীল মনকে আরো উজ্জীবিত করত। এখানে রয়েছে রহস্যময় ভূতবিলাস বাড়িটি, যার আকার, নকশা ও পরিবেশের কারণে দর্শকের কৌতূহলের জায়গা। সবশেষে আমরা পৌঁছালাম হুমায়ুন আহমেদের সমাধি স্থলে, যেখানে প্রকৃতির কোলে নিঃশব্দে তিনি চিরনিদ্রায় শায়িত। যদি লেখকের এই স্মৃতিবিজড়িত জায়গা দেখতে চান, তবে ঢাকা থেকে ময়মনসিংহগামী গাড়িতে যাত্রা করতে হবে। গাজীপুরের হোতাপাড়া স্টপেজে নামার পর সেখান থেকে অটোরিকশায় মাত্র 50 টাকা ভাড়ায় নুহাশপল্লীতে পৌঁছানো যায়।